আমার যতদূর মনে পড়ে এই মুভিটাই ছিল আমার দেখা সর্বপ্রথম কোনো সাউথ ইন্ডিয়ান মুভি। আর এরপর থেকেই আমি সাউথের এক প্রকার ফ্যান হয়ে যাই। বলছিলাম বাহুবলীর ডিরেক্টর রাজামৌলির মুভি মাগাধীরার কথা। 400 বছর আগের এক যোদ্ধা তার অপূর্ণ ভালোবাসাকে ফেরত পাওয়ার জন্য এই পৃথিবীতে আবারও পুনর্জন্ম নেয়। কিন্তু অতীত সময়ের মতোই তার সামনে এসে হাজির হয় সেই পুরাতন শত্রু, যে পদে পদে তাকে ভালোবাসা থেকে দূরে সরানোর চেষ্টা করে। এভাবে সে কি পারবে এই শত্রুকে শেষ করে নিজের ভালোবাসা ফিরে পেতে, নাকি 400 বছরে সে পুরাতন ইতিহাস আবারও ফিরে আসবে? এই সব প্রশ্নের উত্তর দিতে হাজির হয়ে গেলাম এই অসাধারণ মুভিটার এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর পেঁচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি মাগাধীরার এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় 1600 সালের প্রাচীন এক যুদ্ধক্ষেত্র দেখিয়ে, যেখানে শত্রুদের হাতে মারাত্মকভাবে জখম হয়ে পড়েছিল উদয়পুরের রাজকন্যা মিত্রা। মৃত্যুর আগ মুহূর্তে তার সামনে ছিল রাজ্যের অন্যতম বড় যোদ্ধা ভৈরব। মিত্রা তাকে অনেকদিন ধরে ভালোবাসলেও ভৈরবের কাছ থেকে তেমন কোনো সাড়া সে পায়নি। তবে মৃত্যুর আগ মুহূর্তে সে ভৈরবকে অনুরোধ জানায় অন্তত এই সময় যেন সে তার মনের ভিতরে থাকা প্রেমকে স্বীকার করে নেয়। এই শেষ সময়ে এসে রাজকুমারীর এমন কাতর কণ্ঠ শুনে ভৈরব আর নিজেকে ধরে রাখতে পারে না। তারপর মিত্রার কাছে যাওয়ার চেষ্টা করেও আহত শরীর নিয়ে সে মাটিতে পড়ে যায়। এরপরে সে বলে ওঠে তার জীবনের একমাত্র ভালোবাসা হলো রাজকুমারী মিত্রা। এতদিন ধরে মহারাজকে দেওয়া প্রতিজ্ঞার কারণে রাজকুমারীর ভালোবাসা সে স্বীকার করতে পারেনি। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে কাতর কণ্ঠে নিজের অনুভূতি প্রকাশ করলেও রাজকুমারী তখন আর এই পৃথিবীতে নেই। তার নিথর দেহ উঁচু পাহাড়ের ঢাল থেকে নিচে সমুদ্রে পড়ে যেতে থাকে। ভৈরব তাকে পড়ে যেতে দেখে নিজের সর্বশক্তি একত্রিত করে পাহাড় থেকে লাফ দেয়। কিন্তু অনেক চেষ্টার পরেও শূন্যে ভেসে থাকা অবস্থায় সে রাজকুমারীর হাত ছুঁতেই পারে না। অবশেষে তারা দুজন দুদিকে সমুদ্রের পানিতে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে। এই দৃশ্য দেখার পর এক যোদ্ধা তার বর্মটাকেই শেষ চিহ্ন হিসেবে সৎকার করে। তারপর সে ঘোষণা দেয় ভৈরব তার ভালোবাসাকে পাওয়ার জন্য আবারও এই পৃথিবীতে ফিরে আসতেই হবে। এভাবেই এরপর আমরা ফিরে আসি 400 বছর পরের বর্তমান সময়ে। এখানে আমরা একটা বাইক রেসিং এর কম্পিটিশন দেখতে পাই। হামসা নামের এক মেয়ে ছিল এই ইভেন্টের অর্গানাইজার। এখানে প্রচুর মানুষ তাদের বাইক নিয়ে এসে হাই জাম্প করার কম্পিটিশনে নেমেছে, কিন্তু কেউই জাম্পিং লিমিট ক্রস করে প্রাইজ মানি জিততে পারছিল না। তখন সবার সামনে এসে হাজির হয় এলাকার ফেমাস বাইক রেসার হর্ষা। তার ফ্যাশন আর সোয়াগ দেখলে যে কেউই তার ফ্যান হতে বাধ্য। হামসার কাছে গিয়ে সে জিজ্ঞেস করে এই ইভেন্টের বাজির রেট কত। তখন সে তাকে জানায় যদি কেউ 20 ফুটের উপরে জাম্প দিতে পারে তাহলে তার বাজির 5 গুণ টাকা দেওয়া হবে। কিন্তু হার্ষা বলে ওঠে আরে 5 গুণ কোনো ব্যাপার হলো, 10 গুণ হলে হয়তো এক্ষুনি নেমে পড়তাম। আর হামসাও এই কথা শুনে এই ইম্পসিবল প্রস্তাবে হাসতে হাসতে রাজি হয়ে যায়। তো এরপর হার্ষা যখন বাইক নিতে আসে তখন হামসার আদেশে তার লোকেরা জাম্পিং ব্যারিয়ারকে আরো উঁচু করে দেয়। কিন্তু হার্ষা তার বাইক নিয়ে প্রচন্ড গতিতে জাম্প করার পর শূন্যে ভেসেই মারাত্মক স্টাইলে পোস্ট পার করে ফেলে। এখন এই কম্পিটিশন জিতে যাওয়াতে 10,000 টাকা 10 গুণ দেওয়ার ভয়ে হামসা সেখান থেকে পাগার পার হয়ে যায়। তখন হার্ষা তার পিছু নিতে নিতে তাকে ফলো করতে থাকে। এদিকে হামসা একটা কনস্ট্রাকশন ফ্যাক্টরিতে গিয়ে তার এক বসকে হার্ষার কথা জানালে বস এসে তাকে ফানি ভাষায় থ্রেডও দেয়। তবে হার্ষা ঠিকই তার ট্রিক খাটিয়ে নিজের টাকা উদ্ধার করে সেখান থেকে ফিরে আসে। যাই হোক, পরের সিনে আমরা হার্ষাকে তার বন্ধু গৌতমের সাথে কোথাও যেতে দেখি। মজার ব্যাপার হলো তারা নাকি বাইক রেসিং এর জন্য ব্যাংকক যাচ্ছে, অথচ তারা এয়ারপোর্টে যাচ্ছিল একটা অটোতে করে। তবে সেখানে রাস্তার পাশে হঠাৎ একটা মেয়েকে তারা হাত নাড়াতে দেখে। বৃষ্টির মধ্যে থাকা সেই মেয়েটা অটোর জন্য রাস্তায় দাঁড়িয়েছিল। এদিকে বৃষ্টিতে হাত ভেজানোর জন্য হার্ষাও তার হাত বাইরে বের করে রাখে। তবে হঠাৎ তাদের দুজনের হাতে হালকা টাচ লাগার পর সে যেন ইলেকট্রিক শক খেয়ে চমকে ওঠে। ঠিক তখনই তার মনে অতীতের কিছু দৃশ্য ভেসে ওঠে, যেখানে সে ভৈরব এবং রাজকুমারী মিত্রাকে দেখতে পায়। সো তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে হার্ষাই আসলে ভৈরব, অর্থাৎ তার পুনর্জন্ম হয়েছে। আর যার হাতে তার টাচ লেগেছে সেই নিশ্চয়ই মিত্রার পুনর্জন্ম। এই অনুভূতি পাওয়ার পরে হার্ষা অর্থাৎ ভৈরব দ্রুত অটো থেকে নেমে পড়ে। তারপর সে এদিক ওদিক দৌড়ে ওই মেয়েটাকে খুঁজতে থাকে। এখানে তাদের হাতে যখন টাচ হয় তখন সে কেবল মেয়েটাকে সাদা কাপড় পরা অবস্থায় দেখেছিল, কিন্তু চলন্ত অটোতে থাকায় তার চেহারা সে দেখতে পায়নি। তাই আশেপাশের মানুষকে সে জিজ্ঞেস করতে থাকে যে এখানে কেউ একটা সাদা কাপড় পরা মেয়েকে দেখেছে কিনা, কিন্তু কারো কাছে সে মেয়েটার খোঁজ পায় না। এদিকে সেই মেয়েটা কিন্তু আগেই তার সাদা ড্রেসের উপরে একটা কালো কোট পরে নিয়েছিল, যার ফলে হার্ষাকে এদিক ওদিক খুঁজতে দেখে সে নিজে এবার তাকে জিজ্ঞেস করে আপনি কি খুঁজছেন। তখন হার্ষা তাকে জিজ্ঞেস করে যে সে এখানে একটা সাদা ড্রেস পরা মেয়েকে খুঁজছে। তখন মেয়েটাও বুঝে যায় যে হার্ষা আসলে তাকে খুঁজছে।
কিন্তু তখন তার সাথে মজা নেওয়ার জন্য সে জানায় যে মেয়েটার নাম ইন্দু এবং সে তাকে বেশ ভালো করেই চেনে, এমনকি তার বাড়ির অ্যাড্রেসও তার জানা আছে। তো এই কথা শুনে হার্ষা অ্যাড্রেস নেওয়ার জন্য মেয়েটার কাছে মিনতি করতে থাকে। তখন ইন্দু তার সাথে আরো মজা নেওয়ার উদ্দেশ্যে জিজ্ঞেস করে যে তাদের মধ্যে আসলে কি সম্পর্ক। যবে হার্ষা তাকে বেশ ফানি ভাবে অ্যান্সার দেয়, যেটা শুনে সে মনে মনে হাসতে থাকে। হার্ষা জানায় অনেক দিন ধরেই সে এই মেয়েটাকে ভালোবাসে, কিন্তু মেয়ের বাবা একটা মহাজাদ্রের লোক, তাই তার জন্য সে কিছুই করতে পারছে না। এখন ইন্দু আরো মজা পেয়ে তাকে নিজের অ্যাড্রেস দেওয়ার কথা দেয়। তারপর সে বাড়ি পর্যন্ত গিয়ে অটো ভাড়া তাকে দিয়েই পরিশোধ করায়। এরপর তাকে একটা ভুল অ্যাড্রেস দিয়ে হাসতে হাসতে ঘরে ঢুকে পড়ে। এদিকে হার্ষা সে অ্যাড্রেস ধরে বাড়ির দরজায় নক করলেই এক লোক দরজা খুলে বেরিয়ে আসে। লোকটা তাকে জানায় যে এখানে তার স্ত্রী ছাড়া আর কোনো মেয়েই থাকে না। তখন হার্ষা বুঝতে পারে যে তাকে ভুল অ্যাড্রেস ধরিয়ে দেওয়া হয়েছে, তাই সে আবারও ইন্দুর কাছে গিয়ে এর জন্য জবাবদিহি করে। তখন ইন্দু তাকে বলে, কি এভাবে সরাসরি কাউকে অ্যাড্রেস দেওয়া যায়? কারণ তোমার ইন্টেনশন তো খারাপও হতে পারে। কিন্তু হার্ষা তার ভালোবাসার দোহাই দিয়ে আবারও ঠিকানা চাইলে ইন্দু তাকে বলে সে আসলে ইন্দুকে চেনে। এখন তার সাথে দেখা করার জন্য পরের দিন সে হার্ষাকে রক গার্ডেন নামের একটা রেস্টুরেন্টে আসতে বলে। এখানে হার্ষা কিন্তু তখনও বুঝতে পারেনি যে যেই সাদা ড্রেস পরে ইন্দুকে সে খুঁজছে সেই আসলে তাকে এভাবে ঘোরাচ্ছে। তাই কিছু না ভেবে পরের দিন সেই লোকেশনে গিয়ে সে ইন্দুর জন্য ওয়েট করতে থাকে। তবে এর কিছুক্ষণ পর ইন্দু তার বান্ধবীদের নিয়ে হাজির হলে হার্ষা সবার হাত ধরে ধরে চেক করতে থাকে, কেননা প্রথমবার ইন্দুর হাতের টাচ লাগাতেই তার হাতে শক লেগেছিল। কিন্তু সে বুঝতে পারে যে এদের মধ্যে কেউই ইন্দু নয়। অন্যদিকে আসল ইন্দু তাকে আরো বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে বলে বান্ধবীদের নিয়ে চিকেন তান্দুরি খেতে বসে যায়। হার্ষার বন্ধু থেকে শুরু করে রেস্টুরেন্টের ম্যানেজার পর্যন্ত বুঝতে পারছিল যে ইন্দু তাকে পল্টি দিচ্ছে, কিন্তু হার্ষা তার কল্পনার ইন্দুকে খুঁজতে এতই ব্যস্ত যে সে এইসব কিছু বুঝতে পারে না। আর ইন্দুও আবারও তাকে বোকা বানিয়ে পরের দিন ইন্দুর সাথে দেখা করাবে বলে কথা দেয়। এদিকে পরের সিনে আমরা ইন্দুর বাবা প্রতাপ ভার্মাকে একজন উকিলের সাথে দেখা করতে দেখি। রাজস্থানে তাদের একটা পৈতৃক রাজবাড়ি রয়েছে, যা এখন তার শ্যালক অমিদেবের দখলে। এই সম্পত্তি তার প্রাপ্য হলেও প্রতাপ কোনোভাবেই নিজের শ্যালকের কাছ থেকে তা আদায় করে নিতে পারছিল না। ফলে সে দেশের অন্যতম বড় এবং নামকরা উকিল পেয়ার রঞ্জনের শরণাপন্ন হয়। উকিল তাকে কথা দেয় যে এই কেস সুপ্রিম কোর্টে নিয়ে সে যে কোনোভাবেই তাকে জিতিয়ে ছাড়বে, কিন্তু তার আগেই তাকে প্রচন্ড মারধর করতে করতে নিজের মহলে নিয়ে আসে অমিদেবের ছেলে রঘুবীর। পিয়ার রঞ্জন তার কাছে বারবার প্রাণ ভিক্ষা চাইলে সে তাকে চলে যেতে বলে, কিন্তু লোকটা তার কথায় পালাতে শুরু করলে সে একটা বর্ষা হাতে নিয়ে নিখুঁত লক্ষ্য করে তাকে এফোর করে দেয়। এখান থেকেই আমরা বুঝতে পারি যে এই রঘুবীর আসলে খুবই রুথলেস একজন ব্যক্তি। শুধু তাই নয়, উকিলকে মারার পর সে তার বাবাকে বলে প্রতাপ হয়তো এই কেসের জন্য অন্য কোনো উকিলের কাছে যাবে, তাই সব ঝামেলা শেষ করার জন্য তাকেই একেবারে শেষ করে দেওয়া উচিত। এই উদ্দেশ্য নিয়ে নিজের আপন মামাকে মারার জন্য বাবার সাথে তার বাড়ির দিকে রওনা দেয় রঘুবীর। কিন্তু পথের মধ্যে মামাতো বোন ইন্দুকে দেখে তার চোখ থেমে যায়। তাকে এক নজরেই দেখে সে যেন পুরো ফিদা হয়ে পড়ে। তাই সাথে সাথে সে তার বাবাকে বলে যে এই মেয়ে আমার চাই। তখন অমিদেব তাকে বলে যদি সে চায় তাহলে সে তার সাথে রাত কাটাতে পারে, কিন্তু একে বিয়ে করার চিন্তা করতে হলে আমাকে খুন করতে হবে। এই কথা শুনে রঘুবীর লিটারেলি নিজের বাবার বুকে ছুরি চালিয়ে তাকে খতম করে দেয়। তার মানে বুঝতে পারছো এই রঘুবীর কি অন্য লেভেলের জিনিস, কেননা তার কথা হলো একবার সে যা চায় সেটা তার হতেই হবে। তবে তার বাবাকে নিজের হাতে মারার পর সে প্রতাপের কাছে গিয়ে কান্নাকাটি করতে থাকে। সে জানায় তার বাবা কিছুক্ষণ আগে স্বর্গবাসী হয়ে গেছে, আর মরার আগে তার বাবা প্রতাপের সাথে যে অবিচার করে গেছে তার জন্য সে অনুতপ্ত। এমনকি এই রাজমহলও সে এখন তাদের হাতে তুলে দেওয়ার জন্য একেবারে প্রস্তুত। এবার তার মুখে এই কথাগুলো শুনে প্রতাপ যেন পুরোপুরি গলে যায়। সে ভাবতে থাকে যে অমিদেব যদি তার ছেলের মতো হতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু সে তো আর জানে না যে এই রঘুবীরের আসল উদ্দেশ্য কি। এভাবে ট্রিক খাটিয়ে রঘুবীর প্রতাপকে হাত করতে সক্ষম হয়। এদিকে ইন্দু যখন পরের দিন হার্ষার সাথে দেখা করতে আসে তখন পথে কিছু বখাটে ছেলে তাকে ভীষণ বিরক্ত করে তোলে। তাদেরকে কোনোভাবে এড়িয়ে সে হার্ষাকে ব্যাপারটা জানায়, কিন্তু হার্ষা এই ব্যাপারে তেমন কোনো পাত্তা না দিয়ে ইগনোর করতে বলে। কিন্তু এই মেয়ে তখন আরো ট্রিক্স খাটিয়ে বলে যে এই ছেলেগুলো ইন্দুর নামেও বাজে কথা বলেছে, তো আর যাবে কোথায়। এই কথা শুনে হার্ষার মাথা তো পুরোই গরম হয়ে যায়। তাই সে তৎক্ষণাৎ ওই ছেলেদেরকে রামধলাই দিতে থাকে।
এখানে তার এই ফাইটিং স্টাইল দেখে ইন্দু আবার তার উপরে ক্রাশ খেয়ে বসে। মানে এতদিন ধরে যাকে সে ঘোরাচ্ছিল এখন সেই তার নিজের প্রেমে পড়ে গেছে। যাই হোক, বখাটের ছেলেগুলোকে একচোট ধোলাই দিয়ে ফিরে আসার পর হার্ষা তাকে আবারও ইন্দুর কথা জিজ্ঞেস করে। তখন সে জানায় ইন্দু তার সাথে একটা পার্কে দেখা করতে আসবে। মানে তখনও পর্যন্ত সে নিজেকে রিভিল করেনি, কিন্তু তার হাব ভাব দেখে বোঝা যায় যে শীঘ্রই সে নিজের পরিচয় তাকে জানিয়ে দেবে। যাই হোক, সেদিন তাকে বিদায় জানিয়ে বাসায় ফেরার পর ইন্দু রঘুবীরকে তার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে। প্রতাপ তাকে পরিচয় করিয়ে জানায় যে সে তাদের সম্পত্তি ফিরিয়ে দিতে এসেছে। রঘুবীর প্রথমে তাদেরকে নিজের গেস্ট হাউসে নিয়ে আসে। এখন এখানে গেস্ট হাউস যদি এত বড় হয় তাহলে রাজবাড়ি নিশ্চয়ই অনেক বড় হবে। এই কথা ভেবে প্রতাপের চোখে মুখে হাসির ঝিলিক ফুটে ওঠে। আর ইন্দুও তার বাবাকে এতটা খুশি দেখে নিজেও ব্যাপক আনন্দিত হয়। তবে রঘুবীর তাদেরকে তখনই রাজস্থানে সে প্রাসাদে নিয়ে যেতে চায়, কিন্তু ইন্দুর পরীক্ষা আছে জানিয়ে সে কিছুদিন পর সেখানে যাওয়ার কথা বলে। তো সেদিন রাতে তারা রঘুবীরের গেস্ট হাউসে থেকে যায়। তবে রাতের বেলায় রঘুবীর চুপি চুপি ইন্দুর ঘরে এসে তাকে টাচ করতে চায়। তবে স্পর্শ করার আগেই এক অদৃশ্য যোদ্ধা এসে তার গলায় তলোয়ার চালিয়ে দেয়। মুহূর্তেই সে একদিকে ছিটকে পড়ে তার গলা দিয়ে রক্ত পড়তে শুরু করে। কিন্তু পর মুহূর্তে রক্ত গায়েব হয়ে গেলে রঘুবীর বুঝতে পারে যে এটা একটা হ্যালুসিনেশন ছিল। কিন্তু এই ব্যাপারটা মোটেও সুবিধাজনক নয়, তাই সে এর ব্যাখ্যা জানার জন্য চলে যায় এক অঘরীর কাছে। অঘরী তাকে জানায় যে এই স্বপ্নের পিছনে 400 বছর আগের একটা ইতিহাস জড়িত। এরপর সে যা জানায় তা শুনে আমার মাথা লিটারেলি ঘুরে যায়। আসলে 400 বছর আগে রঘুবীর এই উদয়গড়েরই সেনাপতি ছিল এবং তার নাম ছিল রণদেব। আর রাজকুমারী মিত্রার প্রেমে তার জীবনটাই শেষমেশ চলে গিয়েছিল। তাই নিজের অতৃপ্ত ভালোবাসা ফিরে পাওয়ার জন্য তার আবার পুনর্জন্ম হয়েছে। প্রথম এসব গালগল্প মনে হলেও অঘরী তাকে 400 বছরের পুরাতন একটা বই দেখায়, যেখানে উদয়গড়ের ইতিহাস লেখা ছিল। এই বইয়ে থাকা রাজকুমারীর ছবি ইন্দুর সাথে পুরোপুরি মেলে, অর্থাৎ অঘরীর কথা শতভাগ সত্যি। সে আরো জানায় যে রঘুবীরের মতোই আরো একজন প্রেমিক মিত্রাকে পেতে চেয়েছিল এবং সেই ছিল তার আসল প্রেমিক। আর রঘুবীরের মতো সেও ইন্দু অর্থাৎ মিত্রাকে পাওয়ার জন্য পুনর্জন্ম নিয়েছে। এখানে অঘরী যে ভৈরব বা হার্ষার কথা বলেছে তা তো তোমরা বুঝতেই পারছো। সে রঘুবীরকে আরো জানায় যে যতদিন ভৈরব অর্থাৎ হার্ষা বেঁচে থাকবে ততদিন সে ইন্দুকে টাচ পর্যন্ত করতে পারবে না। তবে খুব শীঘ্রই তারা একে অপরের মুখোমুখি হবে আর তাদের মধ্যে সে লড়াইটাও হবে দেখার মতো। কিন্তু রঘুবীরের এত অপেক্ষা করার সময় নেই, তাই কোনো ধরনের ফাইটের আগে সে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায়। এবার তার লোকেরা খোঁজ খবর নেওয়ার মাধ্যমে জানতে পারে যে ইন্দু ইদানিং একটা ছেলের সাথে বেশি কথা বলছে। মানে তারা হার্ষার ব্যাপারেই এই খবরটা পেয়েছিল। অতঃপর রঘুবীর তাকে মারার জন্য খুঁজতে খুঁজতে তার এলাকায় চলে আসে। মজার ব্যাপার হলো হার্ষা তখন তার বন্ধুকে নিয়ে কাছে একটা রেস্টুরেন্টে বসে আছে। রঘুবীরকে দেখে সে তাকে ডেকে এই টেবিলে বসায়, কিন্তু তারা কেউই একে অপরের চেহারা কখনো দেখেনি। তো হার্ষা রঘুবীরের গেট আপ নিয়ে তার সাথে মজা করতে থাকে। অন্য সময় হলে সে এসবের কড়া জবাব দিত, কিন্তু এখন তার মাথায় স্রেফ ভৈরবকে মারার কথাই ঘুরপাক খাচ্ছিল। তার লোকেরা কোনোভাবে হার্ষার নাম্বারও জোগাড় করতে সক্ষম হয়। এদিকে রঘুবীর সেই নাম্বারে কল দিতে থাকলে হার্ষার ফোন বেজে ওঠে। সে ওই ফোন রিসিভ করে রং নাম্বার ভেবে মজা করে কথা বলতে থাকে। এখন এত কাছে দাঁড়িয়ে থেকেও তারা কেউই বুঝতে পারে না যে আসলে তারা নিজেদের মধ্যে কথা বলছে, কেননা ভিড়ের ভিতরে কথাগুলো বেশ ভালো শোনা যাচ্ছিল না। তবে কিছুক্ষণ পর হার্ষা টেবিল থেকে উঠে রেস্টুরেন্টের বাইরে চলে যায়, কিন্তু সে ভুলবশত তার ফোন ওই টেবিলে রেখে গিয়েছিল। এবার রঘুবীর আবার সে নাম্বারে কল দিতেই ফোনটা বেজে ওঠে। তখন সে বুঝতে পারে এতক্ষণ যে তার সামনে ছিল সেই হচ্ছে তার চরম শত্রু। তাই তৎক্ষণাৎ তাকে খতম করার জন্য সে একটা লোহার শিক তুলে নিয়ে তার দিকে ছুঁড়ে দেয়। কিন্তু উপর থেকে এই দৃশ্যটা দেখে একজন লোকের হাত থেকে একটা লাঠি পিছলে গিয়ে নিচে পড়ে যায়, আর লোহার শিকটা সেই লাঠিতে লাগার কারণে পাশের একটা সার্কিট বোর্ডের উপরে গিয়ে পড়ে। এই সময় আবার আশেপাশে থাকে কিছু ঘোড়াও মুক্ত হয়ে ছোটাছুটি শুরু করে। এই ঘোড়াগুলো পুলিশের হওয়ায় ঝামেলা থেকে বাঁচার জন্য হার্ষা একটা বাসের আড়ালে লুকোতে যায়। ঠিক তখনই বাসে বসে থাকা ইন্দুর হাতে আবারও তার টাচ লাগে এবং আবারও আগের মতো সে ইলেকট্রিক শক খায়। তাই এবার তাকে খুঁজে পাওয়ার জন্য সে প্রাণপণে বাসের দিকে দৌড় দেয়। তখন পিছন থেকে একটা ঘোড়াও তার দিকে এগিয়ে আসে। এখানে তার মনে হতে থাকে যে আগের জন্মে হয়তো এই ঘোড়ায় তার বাহন ছিল। তাই সে একটা চলন্ত গাড়ির উপর লাফ দিয়ে মারাত্মক স্টাইলে ঘোড়ার উপরে চেপে বসে।
এদিকে বাসের ভিতর থেকে বাতাসে ইন্দুর ওড়না উড়ে যায়, তারপর সেটা এসে পড়ে হার্ষার মুখে। তখন ইন্দু জানলার ফাঁক দিয়ে মাথা বের করলে তাকে দেখে হার্ষার হার্টবিট যেন থেমে যায়। মানে এতদিন ধরে ইন্দুর সাথে দেখা করানোর কথা বলে যে তাকে ঘোরাচ্ছিল সেই হচ্ছে আসল ইন্দু। হার্ষা তৎক্ষণাৎ ওড়নাটা নিজের মুখে পেঁচিয়ে ফেলে যাতে ইন্দু তাকে চিনতে না পারে। তারপর সে বাসের পাশ দিয়ে যেতে যেতে তাকে ভালোবাসার কথা জানিয়ে দেয়, কিন্তু ইন্দু সেটাকে ইফটিজিং ভেবে রাগে ফুঁসতে থাকে। তার উপর হার্ষা তাকে বেশ কিছুটা কসরত দেখায়। এরপর সে চলে গেলে ইন্দু স্থির করে যে সে হার্ষাটাকে এই ব্যাপার বলবে। যাই হোক, ইন্দুর আসল পরিচয় জানার পরেও হার্ষা তার সাথে মজা নিতে থাকে। তার কলেজের ক্যাম্পাসে গিয়ে দেখা করার অজুহাতে সে জানায় সে ইন্দুকে নাকি খুঁজে পেয়ে গেছে। এই কথা শুনে তো ইন্দু পুরো থ বনে যায়। তার উপরে হার্ষা আড়াল থেকে ইন্দুর সাথে ফোনে কথা বলার ভান করতে থাকে। এখন আড়াল থেকে সব কথা শুনে আবার ইন্দু বেশ জেলাস হয়ে পড়ে। তারপর হার্ষা ফোনে ইন্দুর সাথে একটা পার্কে দেখা করার কথা বলে দৌড়ে সেখানে চলে যায়। আর ইন্দুও তার পরীক্ষা ফেলে লিটারেলি জানলার চিক ভেঙে বেরিয়ে আসে। মানে এরই মধ্যে সে হার্ষার প্রেমে পুরো পাগল হয়ে গেছে। এদিকে হার্ষা সেই পার্কে গিয়ে তার বন্ধুকেই ইন্দু সাজিয়ে তার সাথে রোমান্স করতে থাকে। দূর থেকেও এই দৃশ্য দেখে ইন্দুর রাগে গা জ্বলে যায়। তৎক্ষণাৎ সে কাছে এসে ফেক ইন্দুকে নিয়ে টানাটানি শুরু করে। এভাবে যখন তার মুখ থেকে কাপড় সরে যায় তখনই সে বুঝতে পারে যে আসলে এটা একটা ছেলে। আর হার্ষাও তার সাদা ওড়নাটা বের করে তাকে দেখায়। ঠিক তখনই ইন্দু বুঝতে পারে হার্ষা অনেক আগে তার আসল পরিচয় জেনে গেছে। তো এবার দুজন দুজনের কাছে নিজেদের ভালোবাসার কথা ব্যক্ত করে আর তাদের দুজনের মধ্যে একটা রোমান্টিক মুহূর্ত সৃষ্টি হয়। কিন্তু ঠিক সেই সময় পার্কের পাশে দিয়ে যাচ্ছিল ইন্দুর বাবা প্রতাপ। সে এই অবস্থায় তাদেরকে দেখে ভীষণ রেগে যায়। তাই কিছু বুঝে ওঠার আগে সে এগিয়ে এসে হার্ষার মুখে থাপ্পড় বসিয়ে দেয়। তবে হার্ষা এবার তার মুখে 400 বছর আগে রাজা বিক্রমের প্রতিচ্ছবি দেখতে পায়। অর্থাৎ ইন্দুর বাবা প্রতাপেরও পুনর্জন্ম হয়েছে। আগের জন্মেই বিক্রমের জন্য ভৈরব মিত্রার ভালোবাসা স্বীকার করতে পারেনি। তাই তাকে দেখে হার্ষার মাথায় রাগ উঠে যায়। ফলে সে তার কলার চেপে ধরে তাকে বলে দেয় যে ইন্দুকে তার কাছ থেকে আলাদা করার চেষ্টা করা হলে সে সবকিছু ধ্বংস করে দেবে। তখন আশেপাশে থাকা লোকজন তাদের এই মারমুখী পরিস্থিতি থেকে ছাড়িয়ে নেয়। এদিকে ঘরে ফিরে যাওয়ার পর ইন্দু তার বাবার কাছে হার্ষার আচরণের জন্য ক্ষমা চায়। সে জানায় হার্ষা তাকে হারিয়ে ফেলার ভয়ে এতটা উত্তেজিত হয়ে পড়েছিল। তারা দুজন একে অপরকে ভীষণ ভালোবাসে, কিন্তু যদি তার বাবা চায় তাহলে সে তাকে ভুলে যাবে। এই কথা বলে ইন্দু উপরের ঘরে চলে গেলে হার্ষাও সেখানে এসে হাজির হয়। সে নিজের এই আচরণের জন্য তার কাছে আবার ক্ষমা চায়। প্রতাপ তাকে বলে ইন্দু এই প্রথম তার কাছে কিছু চেয়েছে, তাই তার খুশির জন্য তাদের সম্পর্ক সে মেনে নিতে রাজি। এমনকি দুজনের বিয়েও সে নিজ হাতে করানোর কথা দেয়। তবে তখন পাশ থেকে রঘুবীর এসে হাজির হয়। তাকে দেখে হার্ষা সেই রেস্টুরেন্টে তার আচরণের জন্য ক্ষমা চায়। তবে রঘুবীর তাকে কোনো ব্যাপার না বলে তার হাত থেকে ইন্দুর ওড়নাটি নিয়ে চলে যায়। তারপর হঠাৎ সেই ওড়না দিয়ে প্রতাপের গলা সে চেপে ধরে। হার্ষা তাকে বাঁচাতে গেলে রঘুবীরের লোকরা তাকে চেপে রাখে। আর দেখতে দেখতে রঘুবীর প্রতাপকে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে। হার্ষা তখন তাকে বাঁচানোর জন্য তার কাছে ছুটে যায়। আর ঠিক এমনই এক সুযোগ নিয়ে রঘুবীরের কথায় বাড়ির চাকররা চিৎকার করে ওঠে। তারা এমন ভাবে ব্যাপারটা সাজায় যেন হার্ষা প্রতাপকে মেরে ফেলেছে। যাই হোক, উপরের ঘর থেকে ইন্দু এসে তার বাবাকে মৃত দেখে এবং হার্ষাকে তার কাছে দেখে ভীষণ ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই হার্ষার প্রতি তার সব ভালোবাসা ঘৃণায় রূপান্তরিত হয়ে যায়। তারপর রঘুবীরের লোকেরা প্রতাপকে ধরাধরি করে হেলিকপ্টারে তুলতে গেলে ইন্দুও তাদের সাথে চলে যেতে থাকে। হার্ষা বারবার তাকে বোঝানোর চেষ্টা করলেও সে কোনো কথাই কান দেয় না। ইন্দু তার মৃত বাবাকে নিয়ে রঘুবীরের হেলিকপ্টারে উঠে পড়ে। অন্যদিকে হার্ষাকে রঘুবীরের লোকেরা চেপে ধরলে সে ফুয়েল পাম্পের পাইপে সজোরে আঘাত করে বসে। এই তীব্র আঘাতের কারণে পাইপে আগুন লেগে গেলে সবাই দ্রুত সরে যায়। তখন রঘুবীর প্রচন্ড আক্রোশে দৌড়ে এসে হার্ষার উপরে হামলা করতে যায়। হার্ষাও তাকে সহজেই এক লাথিতে দূরে ফেলে দেয়। তখন রণদেবও বুঝতে পারে তার আগের জন্মের শত্রু হলো এই হার্ষা। অঘরীর কথা অনুসারে তারা যখন মুখোমুখি হবে তখন আশপাশ থেকে পশু পাখিরা ভয়ে পালিয়ে যাবে আর সূর্য ঢেকে যাবে মেঘে। তাই রঘুবীরও হার্ষার মুখোমুখি হওয়ার পর ঠিক তেমনটাই ঘটতে দেখে। শুধু তাই নয়, সারা শরীরে আগুন জ্বলে উঠলেও হার্ষা সেই জ্বলন্ত আগুন থেকে বেরিয়ে নিজের শরীরের আগুন নিভিয়ে ফেলে। তখন রঘুবীর বুঝতে পারে যে তার সাথে লড়াই করতে গেলে সে এখন পারবে না। তাই সে নিজের সঙ্গীদের সাহায্যে হেলিকপ্টার নিয়ে পালিয়ে যায়।
অন্যদিকে হার্ষাও মারাত্মক এক লাফ দিয়ে বাড়ির ছাদে উঠে পড়ে। তারপর সে আর এক লাফে হেলিকপ্টারের ল্যান্ডিং গিয়ার ধরে ফেলে। সে বারবার বলতে থাকে প্রতাপ তাদের বিয়েতেও রাজি ছিল, তাহলে সে কেন বিনা কারণে তাকে হত্যা করতে যাবে। তারপর সে হেলিকপ্টারের ভিতরে ঢোকার চেষ্টা করলে ইন্দুর হাতে তার আবারও টাচ লাগে, আর সাথে সাথে ইলেকট্রিক শকে সে অনেক উঁচু থেকে পড়ে যায় নিচে। ঠিক তখনই আমাদেরকে অতীতের এক ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই 400 বছর আগের উদয়গড় রাজ্যের রাজকুমারী মিত্রার জন্য একটা মল্লযুদ্ধের আয়োজন করা হয়েছিল। এই যুদ্ধের দুই প্রতিযোগী ছিল সেনাপতি রণদেববালা আর রাজ্যের সবচেয়ে মহান বীর যোদ্ধা কাল ভৈরব। ভৈরব এতটাই শক্তিশালী বীর ছিল যে রণদেব সেনাপতি হওয়া সত্ত্বেও সবাই তাকে বেশি শ্রদ্ধা করত। তবে সেই যুদ্ধের ফলাফল কি হয়েছিল তা আমরা একটু পরেই জানতে পারবো। এখন এই যুদ্ধের আগে রাজা বিক্রমের কাছে তার রাজ্যের গণক একটা দুঃসংবাদ নিয়ে আসে। সে জানায় গ্রহের অবস্থান দেখে সে জানতো এই রাজ্যের উপর বিপদের কালো ছায়া নেমে আসতে চলেছে। ঠিক তার কথা মতো রাজ্যের সীমানায় তখন 1 লাখ সৈনিক নিয়ে হাজির হয় মহান যোদ্ধা শের খান। তার নাম শোনা মাত্রই ভয়ে রাজা বিক্রমের আত্মা শুকিয়ে যায়, কারণ শের খান যেই রাজ্যের দিকে চোখ দেয় তা নিজের না করে নেওয়া পর্যন্ত সে বিশ্রাম নেয় না। আজ পর্যন্ত অনেকগুলো রাজ্য আক্রমণ করে সে নিজের করে নিয়েছে। এদিকে শের খানও দূর থেকে উদয়গড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে পড়ে। সে তার সঙ্গীদের বলে 1 সপ্তাহের মধ্যে এই রাজ্যে তার পতাকা দেখতে চায়। তখন তার সেনাপতি একদিনের মধ্যে রাজ্য দখল করে নিতে পারবে বলে জানিয়ে দেয়। কিন্তু আরেকজন সৈনিক বলে এই রাজ্য দখল করা এতটা সহজ হবে না, কারণ এখানে রয়েছে মহাযোদ্ধা কাল ভৈরব এবং তার হাতে প্রশিক্ষণ পাওয়া বিশাল সৈন্যদল। আজ পর্যন্ত এরা যত যুদ্ধে সম্মুখীন হয়েছে কোনোটাতেই পরাজিত হয়নি। তবে শের খানের কাছে পৃথিবীর বড় বড় যোদ্ধাকেও তুচ্ছ মনে হয়। তাই সে রাগের বশে প্রতিজ্ঞা করে ছাড়ে যে ভৈরবকে শেষ করেই সে এই রাজ্য দখল করে ছাড়বে। এদিকে ভৈরব কিন্তু রাজ্যের অন্যতম বড় যোদ্ধা হওয়ার পাশাপাশি রাজকুমারীর ব্যক্তিগত দেহরক্ষীও ছিল। তাই তাদের মধ্যে সারাক্ষণ রোমান্স আর খুনসুটি লেগেই থাকতো। কিন্তু রাজ্যের সেনাপতি রণদেব এই সবকিছু একেবারে সহ্য করতে পারত না, কারণ সে রাজকুমারীকে নিজের করে পেতে চাইতো। তাই নানা সময়ে বিভিন্নভাবে সে ভৈরবকে অপমানের চেষ্টা করে। কিন্তু রাজা বিক্রমের বিশ্বাস ছিল যে শের খানের মতন শত্রুদের হাত থেকে কেবল ভৈরবই তাদের রক্ষা করতে পারবে। তার প্রতি রাজার এমন অগাধ বিশ্বাস দেখে রণদেব আরো বেশি জ্বলে ওঠে। তাই একদিন রাতে সে ড্রাঙ্ক অবস্থায় রাজকুমারীর ঘরে ঢুকে তার সাথে বাজে আচরণ করতে শুরু করে। তখন ভৈরব এসে তার হাতে থাকা ফলটিকে নিখুঁত ছুরির টার্গেটে একটা ঢালে বিদ্ধ করে দেয়। তারপর সে বলে এই ফলে তো বিষও থাকতে পারত। আসলে রণদেব ফল খাওয়ার আগেই এই ফলের সাথে রাজকুমারীকে তুলনা করেছিল। তাই ভৈরব বুঝিয়ে দেয় যে রাজকুমারী মিত্রা কেবল তার। যাক, রণদেবের সামনে সে ফলটাকে খেতে শুরু করে আর রাজকুমারীও একই ফল থেকে অংশটা খেয়ে নেয়। এই সব দেখে রণদেব আরো বেশি রেগে আগুন হয়ে সেখান থেকে চলে যায়। এর পরের দিনই রাজ্যের সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা, যেখানে ভৈরব আর রণদেব রাজকুমারীকে পাওয়ার জন্য লড়াই করবে। এই প্রতিযোগিতা শুরু হওয়ার আগে রণদেব রাজা বিক্রমকে প্রশ্ন করে যে এই রাজ্যের উত্তরাধিকারী কে হবে। যখন রাজা মিত্রার দিকে নির্দেশ করে তখনই সে তার ওড়না টান দিয়ে খুলে ফেলে। তারপর সে বলে ওঠে যে নিজেকে রক্ষা করতে জানে না সে এই রাজ্যের রক্ষা করবে কিভাবে। শের খানের মতো যোদ্ধাদের সাথে লড়াই করার জন্য এই রাজ্যের ভার একজন পুরুষের হাতেই তুলে দেওয়া উচিত। তারপর সে রাজকুমারীর ওড়নাকে বর্ষায় গেঁথে একটা রথের দিকে নিক্ষেপ করে। এবার বর্ষার রথে গেঁথে গেলে ঘোড়াগুলো রথ নিয়ে ছুট দেয়। তখন রণদেব বলে এই ওড়না যে সবার আগে প্রাসাদে ফিরে আনতে পারবে সেই হবে এই যুদ্ধের বিজেতা, আর রাজকুমারী মিত্রার সাথে এই রাজ্যটাও তারই হবে। তখন মিত্রা বলে ওঠে এই সত্যটা আমি মেনে নিচ্ছি, কিন্তু যে এই যুদ্ধে হারবে তাকে রাজ্য ছেড়ে চলে যেতে হবে, কারণ তার বিশ্বাস ছিল রণদেবকে পরাজিত করেই ভৈরব জিতে যাবে। তখন রণদেব হাসতে হাসতে তার কথায় রাজি হয়ে যায়। তারপর সে আর ভৈরব দুজনেই নিজেদের ঘোড়া নিয়ে ওড়না ফিরিয়ে আনার জন্য রওনা হয়। পথে রণদেবের লোকেরা ভৈরবের উপরে একে একে হামলা করতে থাকে। ভৈরব তাদের সবাইকে খতম করে সামনের দিকে আগাতে শুরু করে। এভাবে বরফাচ্ছন্ন প্রান্তর পার করে তারা এক মরুভূমির দিকে এগিয়ে যেতে থাকে। এরপর তারা দুজনেই সেই রথে চড়তে সক্ষম হয়,
তখন ভৈরব রণদেবকে মেরে রথ থেকে ফেলে দিয়ে ওড়না নিজের হাতে নিয়ে নেয়, কিন্তু তার উপর হামলা করতে আসা একজন লোক মরুভূমির বালির ভিতরে ঢুকে যেতে দেখে সে বুঝতে পারে যে সামনে রয়েছে বিশাল চোরাবালির ফাঁদ। তাই সে রথটাকে ঘোরানোর চেষ্টা করলে রথের ঘোড়াগুলো উল্টো সেই চোরাবালিতেই আটকে পড়ে। তখন রণদেব এসে তাকে জিজ্ঞেস করে যে এই নিরীহ ঘোড়াগুলোর চাইতে কি রাজকুমারী তার কাছে বড়? এই কথা শুনে ভৈরব ওড়না ছেড়ে দিয়ে ঘোড়াগুলোকে মুক্ত করতে যায়। ঠিক তখনই রণদেব তাকে লাথি মেরে চোরাবালিতে ফেলে নিজে ওড়না নিয়ে পালিয়ে যায়। এভাবে ঘোড়াগুলোকে মুক্ত করতে পারলেও ভৈরব নিজের চোরাবালিতে আটকে পড়ে, কিন্তু তার নিজের ঘোড়ার সাহায্যে সে ওই ভয়ানক চোরাবালি থেকে উঠে আসতে সক্ষম হয়। তারপর ঘোড়ায় চড়ে সে তীব্র বেগে রণদেবকে ধাওয়া করতে থাকে। তারা দুজনে প্রাসাদের প্রায় কাছাকাছি এসে পড়লে সবাই দেখতে পায় রাজকুমারীর ওড়না রয়েছে রণদেবের হাতে, কিন্তু মিত্রার তখনও বিশ্বাস ছিল যে ভৈরবই এই যুদ্ধে জিতবে। আর তার বিশ্বাসকে সত্য প্রমাণ করে ভৈরব মারাত্মক এক লাফ দিয়ে রণদেবকে ঘোড়া থেকে ফেলে দেয়। তারপর ওড়না সমেত তাকে কিছু দূর টেনে নিয়ে ওড়না নিজের হাতে নিতে সক্ষম হয়। এভাবে শেষ সীমানা পার করার আগে ভৈরব এই লড়াইয়ে জিতে যায়। অন্যদিকে পরাজিত হওয়ার পর রণদেবকে সব প্রজারা ভীষণ অপমান করে রাজ্য থেকে তাড়িয়ে দেয়। এখন ভৈরবের এই জয়ে রাজ্যের সবাই অনেক খুশি হলেও রাজা বিক্রম ততটা খুশি ছিল না, কারণ তার মনে হচ্ছিল যদি রাজকুমারীর সাথে ভৈরবের বিয়ে দেওয়া হয় তাহলে শীঘ্রই তার মেয়ে বিধবা হয়ে যাবে। কেননা ভৈরব যে গোত্র থেকে এসেছে তার প্রতিটা সদস্যই 30 বছর আগেই মারা গেছে, কারণ তারা প্রত্যেকেই রাজ্যের জন্য জীবন দিয়েছিল। এখন শের খাঁর সাথে যুদ্ধ করতে গিয়ে ভৈরবের কপালেও হয়তো একই পরিণতি লেখা আছে। তাই যখন ভৈরব তার কাছে আসে তখন রাজা তাকে এই কথা বুঝিয়ে মেয়ের কথা ভেবে রাজকুমারীকে ত্যাগ করতে বলে। আর ভৈরবও তখন বুকে পাথর নিয়ে ঘোষণা দেয় যে সে কেবল রাজকুমারীর ইজ্জত বাঁচানোর জন্যই এই লড়াই করেছিল। এই কথা শোনার পর থেকে রাজকুমারী ভীষণ ডিপ্রেসড হয়ে পড়ে, কিন্তু ভৈরব সেদিকে খেয়াল না রেখে যুদ্ধের প্রস্তুতি শুরু করে। এদিকে রাজ জ্যোতিষী রাজা বিক্রমকে জানায় উদয়গড় থেকে 80 ক্রোশ দূরে একটা পাহাড় আছে। এখন যুদ্ধের আগে যদি এই পাহাড়ে শিব মন্দিরে গিয়ে পুজো করা যায় তাহলে তাদের উপর নেমে আসা এই বিপদটা কেটে যাবে। তাই রাজার আদেশে ভৈরব রাজকুমারী এবং পুরোহিতদের সাথে নিয়ে সেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। এবার পাহাড়ে পৌঁছানোর পর পুরোহিতদের আদেশে পুজো শুরু হলেও রাজকুমারী সেদিকে কোনো আগ্রহী ছিল না। তাই সে আবারও ভৈরবকে জিজ্ঞেস করে যে সে কি আসলে তাকে ভালোবাসে না। যাবে ভৈরব কোনো উত্তর না দিলে সে প্রচন্ড রেগে পুজোর জিনিসপত্র এদিক সেদিক ছুঁড়ে ফেলতে থাকে, এমনকি সে তার কাছ থেকে ছুরি নিয়ে নিজের হাতও কেটে ফেলে। তারপর সে বলে রাজাকে দেওয়ার প্রতিজ্ঞা পালন করার জন্য সবাই তাকে মহান বীর হিসাবে মনে রাখবে ঠিকই, কিন্তু প্রতিজ্ঞার প্রতিটা অক্ষর পালনের সাথে সাথে রাজকুমারীর রক্ত তাকে দেখতে হবে। এই সব কথাবার্তার মাঝে ঠিক ওই সময় হঠাৎ দূরের আকাশ থেকে একটা আগুনের গোলা সেই পাহাড়ের উপরে এসে পড়ে। এদিকে প্রাসাদের একজন রক্ষী রক্তাক্ত অবস্থায় পাহাড়ে এসে পৌঁছায়। সে জানায় যে রণদেব শের খাঁর সাথে মিলে প্রাসাদের দরজা খুলে দিয়েছে। এছাড়াও সব রক্ষীকে তারা মেরে তারা রাজা বিক্রমকেও মেরে ফেলেছে। এখন এই রাজ্যের বিনিময়ে রণদেব কেবল রাজকুমারী মিত্রাকে চায়। এই সব কথাবার্তার মাঝেই পরক্ষণে সেখানে নিজের সৈনিক নিয়ে হাজির হয় শের খাঁ এবং রণদেব। এখানে শের খাঁর আদেশে তার তীরান্দাজ বাহিনী তীরের বৃষ্টি চালিয়ে ভৈরবের সব সঙ্গীদের খতম করে দেয়। এরপর কেবল ভৈরবী নিজের ঢালের সাহায্যে এই হামলা থেকে বেঁচে ফেরে। তারপর শের খান তাকে বলে যদি সে মিত্রাকে রণদেবের হাতে তুলে দেয় তাহলে সে তার প্রাণ ভিক্ষা দেবে। যবে ভৈরবে তাকে ফিরে যেতে বলে এবং এটাও বলে যে অন্যথায় তারা সবাই তার হাতে মারা পড়বে, এমনকি 100 জন সৈনিক একসাথে পাঠালেও সে সবাইকে খতম করে দেবে। এই কথা শুনে তো শের খাঁর মাথা পুরোই ঘুরে যায়। তাই সে বলে ওঠে ঠিক আছে, আমার ফৌজ থেকে 100 জন যোদ্ধাকে আমি পাঠাচ্ছি, দেখা যাক তাদের কতজনকে তুই খতম করতে পারিস। যদি তুই সবাইকে খতম করতে পারিস তাহলে আমি তোর সাথে আছি। তারপর তার আদেশে শুরু হয়ে যায় এক মহাযুদ্ধ, যেখানে 100 জন সৈনিক একযোগে একা ভৈরবের উপরে হামলা করে বসে, কিন্তু সে একাই তাদের সবাইকে একে একে তলোয়ার আর বর্ষার আঘাতে উপরে পাঠাতে থাকে। তার এমন মারাত্মক যুদ্ধের কৌশল আর বীরত্ব দেখে শের খাঁ নিজেই ভীষণ অবাক হয়ে যায়। ঠিক এভাবেই যখন 40 জন সৈনিক খতম হয়ে যায় তখন শের খাঁ ধীরে ধীরে তার ফ্যান হতে থাকে। ভাই রে ভাই, এইখানে যে লেভেলের ফাইটিং দেখানো হয়েছে সেটা এক কথায় অনবদ্য।
আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ফাইটিং সিনের মধ্যে এটি। এই দৃশ্যগুলো দেখলে কেমন যেন 300 মুভিটার কথা মনে পড়ে যায়। যাই হোক, এইভাবেই যখন একের পর এক সৈন্য ভৈরবের হাতে খতম হতে থাকে তখন শের খানও অবাক চোখে মৃত সংখ্যা গুনতে শুরু করে। কিন্তু হঠাৎ তার এক তীরন্দাজ ভৈরবের বুকে দুটো তীর চালিয়ে দেয়। তবে তীরের আঘাতে বুক থেকে রক্ত ঝরলেও সে থেমে থাকে না। আহত অবস্থাতেই হিংস্র বাঘের মতন বাকি সৈন্যদের সে একে একে শেষ করে দেয়। এভাবেই যখন 100 জনের কোটা পূর্ণ হয় তখন তার এই বীরত্ব দেখে শের খান মন্ত্রমুগ্ধের মতো তার দিকে এগিয়ে আসে। সে জানায় আজ পর্যন্ত ভারতের অসংখ্য রাজ্য সে দখল করে নিয়েছে। অনেক রাজাই তার নাম শুনে রাজ্য থেকে পালিয়ে যায়, কিন্তু ভৈরবের মতন এমন লড়াকু বীর সে তার জীবনে প্রথম দেখল। শুধু তাই নয়, শের খান এতটাই মুগ্ধ হয়ে যায় যে তৎক্ষণাৎ সে নিজে তার গোলাম হিসেবে ঘোষণা দেয়। তারপর তার সামনে হাঁটু গেড়ে বসে তাকে নিজের বন্ধু বলে মেনে নেয়। কিন্তু এই সব কিছুর মাঝে রণদেব এসে ভৈরবের বুকে লাথি মেরে তাকে একপাশ ফেলে দেয়। এই কাণ্ড দেখে শের খান তার গলা থেকে মাথা আলাদা করতে চায়, কিন্তু রণদেব তাকে দেওয়া ওয়াদার কথা স্মরণ করিয়ে দিয়ে বলে যে তুমি আমাকে কথা দিয়েছো এই রাজ্য দিয়ে দেওয়ার। এখন ওয়াদার কথা মনে করে সে নিজের তরোয়ালটাকে রাগে দুঃখে বাঁকা করে ফেলে এবং ভৈরবের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়। এবার রণদেব তার সর্বশক্তি দিয়ে আহত ভৈরবের উপরে হামলা চালিয়ে বসে। প্রথমে তাকে কয়েক ঘা মারতে সক্ষম হলেও ভৈরব দ্রুত নিজেকে সামলে নেয়। তারপর সে তার উপরে প্রতি আঘাতের মক্ষম জবাব দিতে থাকে, কিন্তু রণদেবও তাতে থেমে না গিয়ে তাকে মারার জন্য আবারও এগিয়ে আসে। এবার ভৈরব তার কোমরের থেকে ছুরি বের করে রণদেবের বুকে ঢুকিয়ে দেয়। তবে তখন রণদেব বলে ওঠে, যে জিনিস আমার হবে না সেটা আমি অন্য কাউকে হতে দেব না। এই কথা বলেই সে দূরে থাকা মিত্রার দিকে নিজের ছুরি নিক্ষেপ করে বসে। আর এই দৃশ্য দেখে ভৈরব তৎক্ষণাৎ এক তলোয়ারের আঘাতে তার মাথা ছিন্ন করে দেয়। ঠিক এরপরে আমরা মুভি শুরু সেই সিন দেখতে পাই। আর এখানেই দেখা যায় যে সে নিজের ভালোবাসার কথা জানানোর আগেই উঁচু পাহাড় থেকে পড়ে দুজনেই এই পৃথিবী থেকে বিদায় নিয়েছিল। এখানে তার মৃত্যুতে শের খানই তার চিহ্ন হিসেবে বর্মটিকে সৎকার করে। অর্থাৎ মুভির শুরুতে ভৈরবের পুনর্জন্ম দেওয়ার ঘোষণা সেই যোদ্ধায় ছিল শের খান। তো ভৈরব আর মিত্রার অতীত কাহিনী এখানেই সমাপ্তি হয়। কিন্তু পুনর্জন্মের পর হার্ষা আবারও তাকে ভালোবেসে হারাতে চলেছে। এদিকে হেলিকপ্টার থেকে নিচে পড়ে যাওয়ার পর নদীতে সে প্রায় ডুবে যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে সলোমন নামের এক জেলে তাকে জাল দিয়ে সেই নদী থেকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর জ্ঞান ফিরে তাকে দেখে হার্ষা চিনে ফেলে, কেননা এই সলোমনে হলো 400 বছর আগের সেই শেরখার পুনর্জন্ম। এবার তাকে দেখার পর হার্ষা আবারও অজ্ঞান হয়ে গেলে সলোমন তাকে নিজের গ্রামে নিয়ে সুস্থ করে তোলে। তারপর হার্ষা তাকে নিজের ভালোবাসার ব্যাপারে সবকিছু খুলে বলে। তখন সলোমন তাকে সাহস দিয়ে ইন্দু অর্থাৎ মৃত্যাকে উদ্ধার করতে যেতে বলে। এদিকে রঘুবীর ইন্দুকে তার সে রাজমহলে নিয়ে আসে। সেখানে তারা মৃত প্রতাপের আত্মার শান্তির জন্য পুজোর বেদিতে ফুল চড়ায়। ইন্দু প্রতাপের সাথে হার্ষার জন্য বেদিতেও একটা ফুল রাখে, কারণ সে ভেবে নিয়েছিল যে হেলিকপ্টার থেকে পড়ে হয়তো হার্ষা মারা গেছে। কিন্তু ততক্ষণে হার্ষা সেই রাজমহলের কাছে এসে পড়েছিল। তাকে না দেখেও সে দূর থেকে কিভাবে যেন তার উপস্থিতি অনুভব করে। তারপর সে হঠাৎ বেদি থেকে তার নামে রাখা ফুলটা ফেলে দেয়। রঘুবীর তাকে এই কারণ জিজ্ঞেস করলে সে বলে হার্ষা এখনো মারা যায়নি। সত্যি সত্যি হার্ষা তার থেকে অল্প একটু দূরেই আড়ালে দাঁড়িয়েছিল। তবে ইন্দু এও বলে যে সে আর কখনো হার্ষার মুখ দেখতে চায় না। এই কথা বলে সে প্রাসাদের ভিতরে চলে যায়। এদিকে রঘুবীরও কিন্তু হার্ষার উপস্থিতি টের পেয়ে গিয়েছিল। তাই এবার সে বর্ষা নিয়ে তার উপরে হামলা করতে গেলে হার্ষা সেই আঘাত এড়িয়ে যায়। তারপর সে বলে, আগের জন্মে তুই আমাকে কিছুই করতে পারিসনি, আর এই জন্মেও কিছুই করতে পারবি না। তখন রঘুবীর বুঝে যায় যে হার্ষাও আগের জন্মের কথা জেনে গেছে। এরপর আবারও তার উপরে হামলা করতে চায়, কিন্তু পথে কিছু শিব ভক্ত এসে পড়ার কারণে তার উপরে হামলা সে করতে পারে না। আর হার্ষাও প্রাসাদে ঢুকতে না পেরে বাইরে এসে বসে থাকে। তখন তার সামনে এসে হাজির হয় সলমন। সেদিন সলোমনের বিয়ে হওয়ার কথা থাকলেও সে নিজের বিয়ে ফেলে হার্ষাকে সাহায্য করতে আসে, কারণ ইতিমধ্যেও তার নিজের আগের পুনর্জন্মের কথা মনে পড়ে গেছে। তাই তারা দুজনে মিলে এবার প্রাসাদের দিকে রওনা দেয়। এদিকে কোথা থেকে যেন সেই অঘরীও প্রাসাদে এসে হাজির হয়। সে জানায় আজ সেই 400 বছর আগের মতোই 8টা গ্রহ একই রেখায় মিলিত হবে।
তাই যদি এর মধ্যে ইন্দু তার আগের জন্মের কথা মনে করতে না পারে তাহলে সে আর কখনোই মনে করতে পারবে না। অর্থাৎ এক রাতের জন্য তাকে আটকে রাখতে পারলে সে আজীবনের জন্য রঘুবীরের হয়ে যাবে। এদিকে আড়াল থেকে এই কথা শুনে হার্ষা দ্রুত ইন্দুর ঘরের দিকে দৌড় দেয়। এবার তার সামনে আসার পর ইন্দু তাকে দেখে ঘৃণায় দূরে সরে যেতে চায়। হার্ষা এবারও তাকে বোঝানোর চেষ্টা করেও কিছুই করতে পারে না। এখন আর কোনো উপায় না দেখে হার্ষা তাকে ছুরি দেখিয়ে জিম্মি করে নেয়, কারণ জোর করে হলেও যেভাবেই হোক তাকে আগের জন্মের কথা মনে করাতে হবে। এবার ইন্দুকে নিয়ে যাওয়ার সময় রঘুবীরের লোকেরা এসে তার উপরে হামলা করে বসে। তাদের সাথে মারামারির এক পর্যায়ে দেওয়ালে ধাক্কা লেগে ইন্দু জ্ঞান হারায়। তখন হার্ষা তাকে নিজের কাঁধে নিয়ে আগাতে থাকে। হঠাৎ তার সামনে সেই অঘরী এসে বলে, তুই কি ভৈরব? আয়, আমি তোকে সঠিক পথ দেখাই, কারণ আমার বিচারে তুই হলি ইন্দুর আসল হকদার। এই কথা বলে সে তাকে বারান্দার দিকে নিয়ে যায়। কিন্তু এই অঘরী আসলে রঘুবীরের হয়ে কাজ করছিল। তাকে বারান্দায় নিয়ে সে তার দিকে বিষ মেশানো একটা সূচ নিক্ষেপ করে। এই বিষের প্রভাবে তার মাথা ঘুরে উঠলে নিচ থেকে রঘুবীর সুযোগ বুঝে তার দিকে বর্ষা নিক্ষেপ করে। কিন্তু হার্ষা আগে অঘরীকে মেরে ফেলে দেয় এবং পাশ থেকে একটা তলোয়ার তুলে সেই বর্ষার মুখ ফিরিয়ে দেয়। এরপর রঘুবীর আবারও হামলা করার জন্য রেডি হলে সেখানে এসে হাজির হয় সলমন। প্রাসাদের বাইরে রাখা একটা কামান থেকে গোলা নিক্ষেপ করে পুরো ঝর্ণাটাকে সে ভেঙে ফেলে। আর সাথে সাথে তীব্র পানি স্রোত এসে হার্ষা, ইন্দু এবং অঘরীকে ভাসিয়ে নিতে থাকে। এরপর সলমন নিজেও তাদেরকে সাহায্য করার জন্য উপরে এসে পড়ে, কিন্তু শেষ প্রান্তে এসে নিচে নামার জন্য তাদেরকে লাফ দিতে হবে। তবে নিচ থেকে বর্ষা হাতে নিয়ে ওত পেতে থাকা রঘুবীর তাদের এফোর ওফোর করে দেবে। তাই রিস্ক নিয়ে সলমন নিচে আগে জাম দিতে চায়, কিন্তু হার্ষা তাকে সেটা করতে না দিয়ে ইন্দুকে নিচে ফেলে দেয়। এখন উপর থেকে নিচে কাউকে লাফ দিতে দেখেই রাঘবীর তার উপরে বর্ষা ছুড়ে ফেলে। পরক্ষণেই ইন্দু ভেবে সে তার দিকে দৌড়ে যায়, কিন্তু হার্ষা আসলে ইন্দুর ওড়না পেঁচিয়ে অঘরীকে নিচে ফেলে দিয়েছিল। এই সুযোগে সে বাইকে করে ইন্দুকে নিয়ে পালাতে থাকে। এবার সেই বাইক চালিয়ে সেই পুরাতন পাহাড়ের উপরে সে এসে পড়ে। 400 বছর আগে এই পাহাড়ে তাদের মৃত্যু হয়েছিল। তাই এখানে আসার পর ইন্দু আবারও হার্ষার উপরে চেঁচামেচি করতে থাকে। তখন হার্ষা তাকে আগের জন্মের কথা বলে সবকিছু মনে করানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ইন্দুর কাছে এইগুলো স্রেফ তার চালাকি মনে হয়। ততক্ষণে রঘুবীরও তার লোকদের নিয়ে পাহাড়ে এসে পড়েছে। তবে হার্ষা আগে ভাগে ছোট্ট একটা বিস্ফোরণের সাহায্যে পাহাড়ের প্রবেশ পথে ফাটল তৈরি করে রেখেছিল। তাই এবার সেখান দিয়ে একটা গাড়ি পার হতে গিয়ে নিচে পড়ে গেলে প্রবেশ মুখে বিশাল এক ফাটল তৈরি হয়। এদিকে হার্ষাও কোনোভাবে ইন্দুকে কিছু মনে করাতে পারছিল না, আর ইন্দুও রঘুবীরের সাথে হেলিকপ্টারে ওঠার জন্য রেডি হয়ে পড়ে। তখন আর কোনো উপায় না পেয়ে হার্ষা পাগলের মতন দামামা বাজাতে শুরু করে, যেমনটা সে 400 বছর আগে বাজিয়েছিল। কিন্তু তাতেও ইন্দুর কিছু মনে পড়ে না। এবার হঠাৎ শিব মূর্তির হাত থেকে ত্রিশূল ছুটে গিয়ে পুরাতন একটা জঞ্জালের উপরে পড়ে। এবার জঞ্জাল ছড়াতেই অনেক বছর আগের একটা পেন্টিং বেরিয়ে আসে, আর সেটা দেখেই ফাইনালি ইন্দুর সব অতীত মনে পড়ে যায়। অতীতের রণদেব তার সাথে যা করেছিল সেটা মনে পড়ার পর সে বুঝতে পারে যে তার বাবাকেও আসলে রঘুবীর মেরেছে। তাই সে আর এক মুহূর্ত দেরি না করে হার্ষার কাছে ছুটে আসে, কিন্তু রঘুবীর তখনও তার প্রতিশোধের নেশায় হার্ষার উপরে হামলা করতে যায়। তবে আগের জন্মের মতন এবারও সে হার্ষার হাতে বেদম মার খেতে থাকে। এবার হার্ষা মাটি থেকে পুরাতন এক তলোয়ার তুলে নেয়, যাতে গাথা ছিল স্বয়ং রণদেবেরই সেই মাথা। 400 বছর আগে এখানেই এই তলোয়ার দিয়ে ভৈরব রণদেবের মাথা আলাদা করে দিয়েছিল। তাই এবার হার্ষাও পায়ের এক চাপে তার কঙ্কাল গুঁড়ো গুঁড়ো করে দেয়। এবার সেই তলোয়ার দিয়ে সে রঘুবীরকেও শেষ করতে থাকে, কিন্তু শেষ চেষ্টা হিসেবে তার পাইলট এসে হার্ষাকে হেলিকপ্টারের ব্লেড দিয়ে মারতে যায়। তখন মোক্ষম সময়ে সলোমন অর্থাৎ শের খান এক গাড়ি নিয়ে এসে মারাত্মক স্টাইলে সেই গাড়িটা দিয়ে হেলিকপ্টারকে বাস্ট করে দেয়। এখন এই লড়াইয়ে জেতার আর কোনো চান্স না দেখে 400 বছর আগে সে যা করেছিল সেটাই আবার করতে চায়। তাই ইন্দুর হাত ধরে তাকে নিয়ে পাহাড় থেকে লাফ দেওয়ার জন্য সে রেডি হয়। তবে দূর থেকে হার্ষা মক্ষম টার্গেটে তলোয়ার নিক্ষেপ করে তার হাত কেটে ফেলে, আর হাত ছিন্ন অবস্থায় রঘুবীর নিচে পড়ে গিয়ে পটল তোলে। ফাইনালি ইন্দুকে তার হাত থেকে বাঁচিয়ে নিয়ে নিজের 2 জন্মের ভালোবাসা ফিরে পায় হার্ষা। ঠিক এমনই একটা হ্যাপি এন্ডিং এর মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটাও এখানে শেষ হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করো। দেখা হবে আরো কোনো জনপ্রিয় মুভি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।